নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম, পরে থাকবে এ নিয়ে বিস্তারিত আলোচনা। চমক দিয়ে গঠিত হচ্ছে হেফাজতের নতুন কমিটি। জানাবো রোহিঙ্গাদের টাকাও আত্মসাৎ করেছেন হেফাজত নেতারা। থাকছে সরকার প্রতিহিংসার কারণেই খালেদা জিয়াকে বিদেশ যেতে দিচ্ছে না, বললেন মির্জা ফখরুল। রয়েছে কয়রায় জনতার তাড়া খেয়ে পালালেন এমপি। এছাড়া জানাবো রাজাকার আর মুক্তিযোদ্ধার রাজনৈতিক চিন্তা কখনো এক হয় না, মন্তব্য নিক্সন চৌধুরীর। থাকছে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করেন প্রথম স্ত্রী, জানিয়েছে পুলিশ। এবং সবশেষে রয়েছে বিশ্ব গণমাধ্যমে দেশের উন্নয়ন চিত্রের দিকে তাকান বিএনপিকে আহ্বান ডক্টর হাসান মাহমুদের। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। চমক দিয়ে গঠিত হচ্ছে হেফাজতের নতুন কমিটি। রাজনৈতিক পরিচয়ধারী নেতাদের বাদ দিয়ে খুব শিগগিরই নতুন কমিটি ঘোষণা করছে কওমি মাদ্রাসা ভিত্তিক অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। আগামী 2-1 দিনের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র যুগান্তরকে নিশ্চিত করেছে। নতুন কমিটিতে রাজনৈতিক পদে রয়েছেন এমন নেতাদের বাদ দেওয়া হয়েছে। সংযুক্ত করা হয়েছে সদ্য বিলুপ্ত কমিটি থেকে বাদ পড়া আল্লামা শফির অনুসারী হিসেবে পরিচিত কয়েকজন নেতাকে। নাম প্রকাশে অনিচ্ছুক হেফাজতের শীর্ষ এক নেতা সোমবার বিকালে যুগান্তরকে বলেন, বিতর্কিত নেতাদের বাদ দিয়ে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরাসরি রাজনৈতিক দলের পদে আছেন এমন কাউকে খসড়া কমিটিতে রাখা হয়নি। সূত্রে জানা গেছে, রাজনৈতিক পদে রয়েছেন এমন নেতাদের বাদ দিয়ে খসড়া কমিটি ইতোমধ্যে অনুমোদন দিয়েছেন বর্তমান আহ্বায়ক জুনায়েদ বাবুনগরী। 2-1 দিনের মধ্যে এই কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। বাবুনগরীর তৈরি করা খসড়া কমিটি নিয়ে প্রকাশ্যে হেফাজত সংশ্লিষ্টরা মুখ খুলতে চাচ্ছেন না। তবে ওই কমিটি 30 থেকে 38 সদস্য বিশিষ্ট হতে পারে বলে জানা গেছে। খসড়া কমিটিতে জুনায়েদ বাবুনগরীকে আমির, মাওলানা নুরুল ইসলাম জিহাদিকে মহাসচিব হিসেবে রাখা হয়েছে। কমিটিতে মাওলানা আতাউল্লাহ হাফেজি, মাওলানা সালাউদ্দিন নানুপুরি, অধ্যক্ষ মিজানুর রহমান, মাওলানা মুহিবুল হক, মাওলানা উবাইদুর রহমান মাহবুব কয়েকজনকে নায়েবে আমির হিসেবে রাখা হয়েছে। যুগ্ম মহাসচিব হিসেবে রয়েছেন মাওলানা সাজিদুর রহমান। কমিটি থেকে বাদ পড়তে যাচ্ছেন সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, নাসির উদ্দিন মুনির, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় নেতা জাকারিয়া নোমান ফয়জী, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, হাসান জামিল, মুফতি হারুন ইজহার সহ নানা ইস্যুতে বিতর্কে জড়িয়ে পড়া হেফাজতের নেতারা। একইভাবে আল্লামা শফির হত্যা মামলার অভিযুক্ত নেতাদেরও বাদ দেওয়া হয়েছে। এছাড়া সদ্য বিলুপ্ত কমিটিতে একক আধিপত্য বিস্তারকারী রাবেতা ও জমিয়ত সিন্ডিকেটও ভেঙে দেওয়া হয়েছে। সূত্র জানিয়েছে, নতুন কমিটিতে হেফাজতের প্রতিষ্ঠাতা আল্লামা আহমদ শফির অনুসারী বেশ কয়েকজনকে আবারও রাখা হয়েছে। গত বছরের 15 নভেম্বর জুনায়েদ বাবুনগরীকে আমির করে 151 সদস্য বিশিষ্ট হেফাজতের কমিটি ঘোষণা করা হয়। সেখানে হেফাজতের প্রতিষ্ঠাতা আমির আহমদ শফির ছেলে আনাস মাদানী সহ শফি অনুসারী কাউকে রাখা হয়নি। প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ আগমনকে কেন্দ্র করে গত মার্চের 25, 26 ও 27 তারিখ দেশ জুড়ে যে সহিংস ঘটনা ঘটেছে, অন্তত 17 জন মানুষের প্রাণহানি হয়। এসব নাশকতার পেছনে জড়িত থাকার অভিযোগে অন্তত 1 ডজন হেফাজত নেতা গ্রেফতার রয়েছেন। এর মধ্যে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে নারীসহ জনতার হাতে ধরা পড়েন। এতে নতুন করে বিতর্কের মুখে পড়ে হেফাজত। সরকারের কঠোর অবস্থানের কারণে কোণঠাসা হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা শুরু থেকেই সমঝোতার চেষ্টা করছেন। এরই ধারাবাহিকতায় তারা গোয়েন্দা সংস্থা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। নাম প্রকাশ না করার শর্তে হেফাজত ইসলামের এক নেতা বলেন, সর্বশেষ কমিটিতে মামুনুল হক ও জমিয়ত এককভাবে তাদের আধিপত্য বিস্তার করে, জানিয়ে বাবুনগরীকে বেশ বেকায়দায় পড়তে হয়েছে। পরে মামুনুল হকের রিসোর্ট কাণ্ডের পর এক পর্যায়ে বাধ্য হয়ে ওই কমিটি বিলুপ্ত করেন তিনি। নতুন কমিটি রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে নানামুখী চাপে রয়েছে বাবুনগরীতে। রাজনৈতিক পদধারী নেতাদের বাদ দিয়ে নতুন কমিটি গঠন করেছেন তিনি। রোহিঙ্গাদের টাকাও আত্মসাৎ করেছেন হেফাজত নেতারা। বিভিন্ন মসজিদ, মাদ্রাসা বা রোহিঙ্গাদের জন্য টাকা পাঠিয়ে থাকেন প্রবাসী বাংলাদেশিরা। যে অর্থ মাদ্রাসা বা মাদ্রাসার শিক্ষার্থীদের বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে, এর মধ্যে রোহিঙ্গাদের জন্য প্রবাসীরা দান করে থাকেন। এই টাকাগুলো হেফাজত নেতারা নয়-ছয় করেছেন। রবিবার বিকেলে ডিবি কার্যালয়ে এসব কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম। তিনি জানান, হেফাজত নেতারা ওই টাকাগুলো তাদের নিজেদের ইচ্ছামতো খরচ করতেন। বিশেষ করে হেফাজতের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করেছে। রোহিঙ্গাদের টাকাও হেফাজত নিজেদের কাজে ব্যবহার করত। টাকাগুলো দিয়ে হেফাজত নেতারা নিজেদের বাড়ি-গাড়ি করেছে। হেফাজত নেতাদের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের ব্যাংক অ্যাকাউন্টে 1 বছরে প্রায় 6 কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে বলেও জানান ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ।
এই পুলিশ কর্মকর্তা বলেন, সম্প্রতি হেফাজতের বেশ কয়েকজন নেতাকে আমরা গ্রেফতার করেছি। এর মধ্য দিয়ে অনেক মামলার তদন্তে অগ্রগতি হয়েছে। হেফাজতের অর্থনৈতিক বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ ও নথিপত্র যাচাই বাছাই করা হচ্ছে। মামুনুল হকের ব্যাংক অ্যাকাউন্টে বছরে প্রায় ৬ কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়াও অতি সম্প্রতি গ্রেফতার করা হয়েছে হেফাজতের সাবেক কমিটির অর্থ সম্পাদক কাশেমিকেও। তার অ্যাকাউন্টেও বেশ কিছু লেনদেনের তথ্য পাওয়া গেছে, সেগুলোরও তদন্ত চলছে। সরকার প্রতিহিংসার কারণেই খালেদা জিয়াকে বিদেশে যেতে দিচ্ছে না, মন্তব্য মির্জা ফখরুলের। সরকার প্রতিহিংসার কারণেই উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে যেতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন। বিএনপি মহাসচিব বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে এখনো অসুস্থ অবস্থায় আছেন। এই সরকার কত বড় প্রতিহিংসা পরায়ণ, তাদের যে পায়ের নিচে মাটি নেই। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য হাসপাতালের ডাক্তাররা পরামর্শ দিচ্ছেন যে বাইরে নিয়ে যাও, তারা বাইরে যেতে দিচ্ছে না। তিনি বলেন, এটা হচ্ছে তাদের দুর্বলতা, তাদের রাজনীতির যে দেউলিয়াপনা, জনগণ থেকে যে বিচ্ছিন্নতা, তারই প্রমাণ। এই সরকার সম্পূর্ণভাবে গণবিচ্ছিন্ন হয়ে গেছে। তারা দুর্নীতিপরায়ণ সরকারে পরিণত হয়েছে, সরকার জনগণের উপরে অত্যাচারী সরকারে পরিণত হয়েছে, ফ্যাসিবাদী সরকারে পরিণত হয়েছে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরে মির্জা ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর সবাই ভেবেছিল যে বিএনপি শেষ হয়ে যাবে, বিএনপিকে আর দেখা যাবে না, কারণ আসল নেতাই চলে গেছেন। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি একজন গৃহবধূ ছিলেন, তিনি পতাকাকে তুলে ধরেছেন। কিসের পতাকা? স্বাধীনতা, সার্বভৌমত্বের পতাকা, গণতন্ত্রের পতাকা, যেটাকে ধারণ করে এদেশের মানুষ বেঁচে আছে। বিএনপি মহাসচিব বলেন, তার মূল মন্ত্র হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদ, স্বাধীনতা, সার্বভৌমত্বের আকাঙ্ক্ষা ও গণতন্ত্র। দীর্ঘ ৯ বছর পতাকাকে তুলে ধরে স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করেছেন এখন অবধি বেগম খালেদা জিয়া। আমি তো মনে করি এই দেশে জীবিত আছেন যে সমস্ত রাজনীতিবিদ, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মহীয়সী নেত্রী হচ্ছেন বেগম জিয়া। তার অবদান আমি মনে করি কারো চেয়ে খাটো নয়। মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া এখন কারাগারে। উনি কারাগারে বলেই গণতন্ত্র এখন কারাগারে। গণতন্ত্র বন্দী হয়ে আছে। আমাদের অসংখ্য নেতা প্রাণ হারিয়েছেন, গুম হয়ে গেছেন। আমাদের বিরুদ্ধে অসংখ্য মামলা, ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, তারপরেও কিন্তু বিএনপিকে দমিয়ে রাখতে পারেনি সরকার। বিএনপি আছে, চলছে ও অত্যন্ত সোচ্চার হইয়াছে। সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শকে সামনে নিয়ে তার যুদ্ধ করার যে মানসিকতা, তাকে সমানে নিয়ে ও বেগম খালেদা জিয়ার আপোষহীন মনোভাব অনুসরণ করে গণতন্ত্রকে রক্ষা করার জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব। কয়রায় জনতার তাড়া খেয়ে পালালেন এমপি। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এর ৫ দিন পর ট্রলার যোগে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গেলে খুলনা ৬ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান বাবুকে কাদা ছুঁড়ে মেরেছেন বাঁধে কাজ করা উত্তেজিত জনতা। এ সময় তাদের তাড়া খেয়ে ট্রলার নিয়ে সেখান থেকে পালিয়ে আসেন এমপি। পরিস্থিতি শান্ত হলে তিনি আবারও ঘটনাস্থলে পৌঁছান। তখন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে করা কাজ অসম্পূর্ণ রেখেই চলে যান স্থানীয়রা। গতকাল বেলা 11:30টার দিকে খুলনা জেলার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া ভাঙন এলাকায় ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম বলেন, সাধারণ মানুষের সঙ্গেই তারা কাজ করছিলেন। এমন সময় সংসদ সদস্য এসেছেন, শুনেই দেখতে পান সাধারণ মানুষ কাদা ছুঁড়ে মারছে। এতে সংসদ সদস্যের শরীরে বিভিন্ন জায়গায় কাদা লাগে। চেষ্টা করেও সাধারণ মানুষকে নিবৃত্ত করা যায়নি। প্রায় ১ ঘন্টা পর মানুষ একটু শান্ত হলে সংসদ সদস্য আবার বাঁধের কাছে এসে সাধারণ মানুষকে উদ্দেশ্য করে বক্তব্য দিয়ে কিছুক্ষণ সেখানে অপেক্ষা করেন। তবে এরপর বাঁধের কাজ আর হয়নি। এ কারণে বাঁধ পুরোপুরি মেরামত করা যায়নি। তবে ওই ঘটনা না ঘটলে বাঁধটি পুরোপুরি মেরামত হয়ে যেত। সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান জানিয়েছেন, তাকে বহনকারী ট্রলারে কাদা ছুঁড়ে মারা হয়নি। প্রতি বছর ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কয়রাবাসী, এজন্য তারা টেকসই বেড়িবাঁধ চান। তিনি বলেন, ভাঙন এলাকায় কয়েক হাজার মানুষ কাজ করছিলেন। সেখানে গেলে তাকে দেখে মানুষ ক্ষোভ প্রকাশ করে টেকসই বেড়িবাঁধের দাবিতে বিক্ষোভ করেন। তাদের এ দাবি যৌক্তিক। বারবার বাঁধ ভাঙে আর বারবার স্বেচ্ছাশ্রমে তাদের কাজ করতে হয়। এই কারণে সংসদ সদস্যের ওপর তাদের ক্ষোভও বেশি। তবে এ ঘটনার পর স্থানীয়রা বাঁধের অসম্পূর্ণ কাজ না করে চলে যান।
রাজাকার আর মুক্তিযোদ্ধার রাজনৈতিক চিন্তা কখনো এক হয় না মন্তব্য নিক্সন চৌধুরীর। ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মুজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, শুধুমাত্র রাজাকার ও মুক্তিযোদ্ধাই কেবল না, রাজাকার পরিবার ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানের রাজনৈতিক চিন্তা চেতনাও কখনো এক হয় না। তাই যুবলীগের কমিটি গঠনের ক্ষেত্রে অবশ্যই প্রার্থীর পারিবারিক রাজনৈতিক অতীত রেকর্ডও দেখতে হবে, যাতে করে জামায়াত বিএনপির স্বাধীনতা বিরোধী শক্তি কেউ যেন পদ পদবিতে আসতে না পারে। মঙ্গলবার দুপুরে ফরিদপুর শহরের এক রেস্তোরাঁয় আয়োজিত নবনির্বাচিত ফরিদপুর জেলা যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিগত দিনের ১৭ বছর ২০ বছর অনেক জেলা উপজেলায় কমিটি না করে একই লোক পদে থেকেছেন, তা আর হবে না। নির্দিষ্ট সময়ে সব জায়গায় সম্মেলন অনুষ্ঠিত হবে। কোথাও জামায়াত শিবির বিএনপির লোক যাতে যুবলীগে ঢুকতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। এমপি নিক্সন চৌধুরী আরো বলেন, যুবলীগ চলে তার নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক। যুবলীগের চেয়ারম্যানের নেতৃত্বে যুবলীগের কমিটি গঠনের ক্ষেত্রে কোনো এমপি মন্ত্রীর সুপারিশ শোনা হবে না। ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করেন প্রথম স্ত্রী, জানিয়েছে পুলিশ। রাজধানীর মহাখালীতে ময়না মিয়া নামে যে ব্যক্তির ৬ টুকরা লাশ উদ্ধার করা হয়েছে তাকে তার প্রথম স্ত্রী ফাতেমা খাতুন শিল্পী হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে শিল্পীকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন, পারিবারিক কলহের জেরে গত শনিবার রাতে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে একাই গলা কেটে হত্যা করেন। পরদিন রাতে একাই লাশ ৬ টুকরা করে অটোরিকশা ভাড়া করে বিভিন্ন স্থানে ফেলে আসেন। গতকাল মঙ্গলবার শিল্পীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুনুর রশিদ বলেন, গত সোমবার বনানীর ৪ নম্বর থানা রোডের ১৮ নম্বর বাসার একটি ইলেকট্রিক কোম্পানির অফিস থেকে শিল্পীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিল্পী জানিয়েছেন, গত ২৩ মে থেকে ময়না মিয়া করাইল বস্তিতে শিল্পীর বাসায় ছিলেন। পারিবারিক কলহ, টাকা পয়সা বন্টন ও একাধিক বিয়েকে কেন্দ্র করে তাদের মধ্যে মনোমালিন্য চরম আকার ধারণ করেছিল। পরে ময়নাকে হত্যার পরিকল্পনা করেন শিল্পী। শিল্পীর বরাত দিয়ে ডিবি কর্মকর্তা জানান, গত শুক্রবার রাতে ২ পাতা ঘুমের ওষুধ কিনে বেশ কয়েকটা ট্যাবলেট জুসের সঙ্গে মিশিয়ে ময়না মিয়াকে খাওয়ান শিল্পী। শনিবার সন্ধ্যার দিকে কিছুটা জ্ঞান ফিরে পান ময়না। ঘুম থেকে উঠে আবার স্ত্রীকে গালমন্দ করে আক্রমণ করতে গেলে নিজেই বিছানায় লুটিয়ে পড়েন। ময়না আর্তনাদ করলে শিল্পী ঘুমের ট্যাবলেট মেশানো জুস আবার তার মুখে ঢেলে দেন। এক পর্যায়ে শিল্পী তার ওড়না দিয়ে ময়নার ২ হাত শরীরের সঙ্গে বেঁধে ফেলেন এবং মুখ স্কচ টেপ দিয়ে আটকে দেন। এরপর ময়নার বুকের উপরে বসে চাকু দিয়ে গলা কাটেন শিল্পী। শনিবার রাত ও পরদিন রবিবার সারাদিন লাশ মেঝেতে পড়েছিল। হারুনুর রশিদ আরো বলেন, রবিবার রাতে ধারালো দা দিয়ে লাশ ৬ টুকরা করেন শিল্পী। একটি লাল রঙের কাপড়ের ব্যাগে মাথা, শরীরের মূল অংশকে একটি রঙের ড্রাম এবং ২ হাত ২ পা একটি বড় কাপড়ের ব্যাগে ঢুকিয়ে রাখেন। পরে ১৩০০ টাকা দিয়ে একটি অটোরিকশা ভাড়া করে লাশের টুকরা ৩টি স্থানে ফেলে বাসায় চলে যান শিল্পী।